প্রথমেই একটা প্রশ্নের উত্তর একদম পরিষ্কার করে দেওয়া উচিত। প্রথম প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হলো যে লাইভ টেলিকাস্টে প্রবলেমটা কোথায়, আবার উল্টো দিক থেকে প্রশ্ন ভিডিও রেকর্ডিং হলে প্রবলেমটা কোথায় ছিল। ডাক্তাররা বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার না হলে তারা বৈঠকে বসবেন না। সরকারের তরফ থেকে বলা হলো যে না, লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হবে না, রেকর্ডিং এর ব্যবস্থা থাকবে, প্রয়োজন হলে আমরা সেই রেকর্ডিং তাদের দিয়ে দেব। তাহলে রেকর্ডিং এ সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হচ্ছে একটা রেকর্ডিংকে বিকৃত করা যেতে পারে, কাটাছেড়া করা যেতে পারে, কিন্তু লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারকে সেটা আপনি করতে পারবেন না। রেকর্ডিং এর ক্ষেত্রে কতটা কেটে ছেটে কোন জায়গাটা সামনে এলো বা কোথাও কিছু বিকৃত করা হলো কিনা, কতটা এই ডাক্তারদের হাতে রেকর্ডিং তুলে দেওয়া হলো, সেই নিয়ে একটা সন্দেহের জায়গা সবসময় থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে পুরোটাই আপনি দেখতে পাবেন। কোথাও দুম করে যদি বলা হয় সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো, তাহলে একটা সমস্যা রয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। রেকর্ডিং এর ক্ষেত্রে কোথাও বলা যেতেই পারে যে এইখানে এই কথাটা রেকর্ডিং হবে না, চলো ক্যামেরা বন্ধ করে দাও, আচ্ছা এবার ক্যামেরা চালু করো। ফাইনাল প্রোডাক্টটা যখন সামনে আসবে আপনি তো বুঝতে পারবেন না যে কোন কথাটা রেকর্ডিং হয়নি, কোন কথাটা বাকি থেকে গেল। এইটার একটা সম্ভাবনা থেকে যায়, বিশেষ করে যেখানে সরকারের তরফ থেকে রেকর্ডিং করার ব্যবস্থা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীও তার সাংবাদিক বৈঠকে কিন্তু এটা বলেছেন যে আমরা রেকর্ডিং এর ব্যবস্থা রেখেছিলাম, প্রয়োজন হলে সেই রেকর্ডিং আমরা ওদেরকে দিয়ে দিতাম। অতএব এইখানে হচ্ছে সমস্যা। তারই সঙ্গে বলে রাখি, মুখ্যমন্ত্রী বলেছেন যে লিগ্যাল কারণে যেহেতু সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন, সেই জন্য লাইভ টেলিকাস্টে এই নিয়ে কথা বলা যাবে না। প্রথমত, চিকিৎসকরা যে দাবিগুলো নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সেখানে তিলোত্তমার বিচারের দাবির সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু প্রশাসনিক দাবি ছিল, বেশ কিছু পরিবর্তনের দাবি ছিল, তাদের সুরক্ষা নিরাপত্তার দাবি ছিল, তারই সঙ্গে বেশ কিছু সচিবের, বেশ কিছু মানুষজনের পদত্যাগ বা অপসারণের দাবি ছিল। এই দাবিগুলো নিয়ে আলোচনা করা লাইভ স্ট্রিমিং এ তো কোনো সমস্যা ছিল না। তাহলে একটা হতে পারতো যে সরকারের তরফ থেকে চিকিৎসকদের বলা যেতে পারতো প্রথমেই যে দেখুন, এই সুপ্রিম কোর্টের বিচারাধীন যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং এ কথা বলবো না, বাকি সবটা নিয়ে আমরা লাইভ স্ট্রিমিং এ কথা বলতে রাজি রয়েছি। 14 তারিখ রাতে কারা ঢুকেছিল, তাণ্ডব চালিয়েছিল আরজি করে, বা সেখানে প্রমাণ লোপাট হয়েছে কিনা, কেউ জড়িত কিনা সেই প্রমাণ লোপাটের সঙ্গে, এই তদন্ত তো রাজ্য পুলিশের হাতেই রয়েছে। এটা নিয়েও লাইভ স্ট্রিমিং এ আলোচনা করা যেতে পারত। অথবা লাইভ স্ট্রিমিং এ যখন গোটা বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সরাসরি সম্প্রচারে, সেখানে বিচারাধীন কোনো বিষয়বস্তু উঠে আসলে মুখ্যমন্ত্রী সেই লাইভ স্ট্রিমিং এর মধ্যে, সরাসরি সম্প্রচারের মধ্যেই পরিষ্কার বলে দিতেই পারতেন যে এই বিষয়টা বিচারাধীন রয়েছে, এটা নিয়ে আমি কথা বলতে পারবো না, মন্তব্য করতে পারবো না। সেক্ষেত্রে একটা স্বচ্ছতা বজায় থাকতো। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আজ প্রশ্ন করেন যে বিশ্বাসের জায়গাটা কেন নেই বলুন তো, কারণ একটি সরকারের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং আরজিকর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, আরজিকর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছেন ছাত্রছাত্রীদের উপর, জুনিয়র ডাক্তারদের উপর শোষণ করে গেছেন, সেই সমস্ত জায়গায় কেউ কোনো কর্ণপাত করেননি, কেউ কোনো পরিবর্তন, কোনো সুরাহার সমাধান কিচ্ছু আনতে পারেননি। স্বাস্থ্য সচিব, যিনি একাধিক অভিযোগ সম্পর্কে জানতেন, অপরাধ সম্পর্কে জানতেন, তিনি একেবারে চোখ ঘুরিয়ে বসেছিলেন, এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও এখানে কোনো রকম কোনো পদক্ষেপ করেননি। স্বাস্থ্যমন্ত্রী বলতেই পারেন এগুলো তার কান পর্যন্ত পৌঁছায়নি, তিনি কিছুই জানতে পারেননি। তাহলে যে স্বাস্থ্যমন্ত্রী এতদিন পর্যন্ত কিছুই জানতে পারেননি, সেক্ষেত্রে সেখানে একটা প্রশ্ন তো উঠতেই পারে তার এফিসিয়েন্সি নিয়ে। ডক্টর নির্মল মাঝি থেকে শুরু করে ডক্টর শান্তনু সেন, ডক্টর সন্দীপ ঘোষ, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এই যে এত চিকিৎসকের নাম উঠে এসেছে এবং বারবারই দাবি করা হয় যে এই চিকিৎসকরা সকলেই শাসক ঘনিষ্ঠ, তাহলে বিভিন্ন চিকিৎসকদের বিভিন্ন রকম যে কাজকর্ম, সেটা ওই শাসক দলেরই ঘনিষ্ঠ অন্য চিকিৎসকরাও কি জানতে পারেননি? তারাও কি স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রীকে জানাতে পারেননি? তাহলে সেক্ষেত্রে এতদিন ধরে এই যে এত অভিযোগ উঠেছে, সেখানে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী কিছুই করতে পারেননি। সেই কারণেই এখানে বিশ্বাসের জায়গাটা এখন ধাক্কা খাচ্ছে, বিশ্বাসের জায়গাটায় কোথাও একটা অভাব দেখা যাচ্ছে। তৃতীয় পয়েন্ট, এর আগে এনআরএস কাণ্ড 2019-এ তখন কিন্তু চিকিৎসকরা দল বেঁধে গিয়েছিলেন, 31 জন চিকিৎসক গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। লাইভ টেলিকাস্ট হয়েছিল সেই বৈঠকের, একেবারে সরাসরি সম্প্রচার হয়েছিল। মুখ্যমন্ত্রী বললেন সেই সময় সিবিআই ইনভেস্টিগেশনের বিষয়টা ছিল না, তাই লাইভ টেলিকাস্ট করা গিয়েছিল। এটা তো সিবিআই এর হাতে রয়েছে। আগেই যেটা বললাম, যা যা দাবি ছিল চিকিৎসকদের, তার মধ্যে সবকটাই যে সিবিআই এর ইনভেস্টিগেশন বা সুপ্রিম কোর্টের কেসের অন্তর্গত তা নয়, তা বাদ দিয়েও অনেকগুলো দাবি ছিল যেগুলো নিয়ে
নিয়ে তিনি লাইভ টেলিকাস্টে আলোচনা করতে পারতেন, বা তিনি আগে থেকে বলে দিতে পারতেন যে এই বিষয় যেহেতু বিচারাধীন, এই নিয়ে আমি লাইভ টেলিকাস্টে কোনো কথা বলতে পারবো না। এবং তারই সঙ্গে এখানে মনে করিয়ে দিই, এনআরএস কাণ্ডের সময় ওই সরাসরি সম্প্রচার বা লাইভ টেলিকাস্টে মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি, বাস্তবায়িত হয়নি। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন তো উঠতেই পারে যে লাইভ সম্প্রচারে যে কথা দেওয়া হয়েছিল, যে কথাগুলো রাখা হয়নি, সেখানে রেকর্ডিং এর ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো যদি বিকৃত করে দেওয়া হয়, যদি প্রতিশ্রুতি কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে না না এরকম কথা তো আমি বলিনি, এগুলো যে হবে না তার গ্যারেন্টিটা কোথায়? চতুর্থ কথা, রাজীব কুমার এসে বললেন, আরে একটা বিশ্বাসের জায়গা তো থাকা দরকার, এরকম ভাবে হয় নাকি? ফর্মাল মিটিং ছাড়া লাইভ টেলিকাস্ট হয় না, এরকম ভাবে হয় না। পাবলিককে কিছু বলার থাকলে তবেই তো লাইভ টেলিকাস্ট হয়। তারই সঙ্গে মুখ্য সচিব তিনিও তরপালেন, তিনিও বললেন মুখ্যমন্ত্রী বসে রয়েছেন 1.5 ঘন্টা ধরে, সবকিছুর একটা লিমিট থাকে। তো এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো পাবলিকের জানার দরকার নেই, এমনটা কার মনে হলো? বা আপনার যদি সেটা মনে হয়েও থাকে, সেটা একটা আপেক্ষিক বিষয় নয়? তারই সঙ্গে এখানে একবার মনে করিয়ে দিতে চাই, অনেকেই কিন্তু আজ প্রশ্ন তুলছেন, একটা মিটিংয়ে সব শর্ত মেনে কিন্তু আপনাকেও ডাকা হয়েছিল, আপনি সেই মিটিংয়ে যোগ দিতে যাননি, এবং আপনি সেই যে মিটিংটায় যোগ দিতে যাননি সেখানে আপনার কোনো লজ্জার বিষয় কিন্তু ছিল না। যদিও আজ যারা মিটিংয়ে যোগ দিতে যাননি তারা রাজনীতিবিদ কেউ নন, তারা প্রত্যেকে চিকিৎসক। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় সেই মিটিংয়ে আপনি যাননি কেন, যাকে সে কথা বাদ দিন। আপনি তো এই ডাক্তাররা রাজনীতি করছেন এ কথা তো আগে শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, আজ আপনি নিজে মুখে এই কথাটা বললেন, একখানা ডিভাইড অ্যান্ড রুল পলিসি এখানে খেলে দেওয়ার চেষ্টা করলেন যে 2-3 জনের জন্য হয়নি, বাকিরা তো আসতেই চাইছিল বৈঠকে, 2-3 জন আসতে দিল না, বাইরে থেকে নির্দেশ পাচ্ছে 2-3 জন চেয়ারের লোভে এই সমস্ত কাজকর্ম করছে। এই ডাক্তার আন্দোলন করছেন যারা, আপনি যেরকম 1.5 ঘন্টা বসেছিলেন, এরাও কিন্তু 3 দিনের বেশি হয়ে গেল স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে রয়েছেন, 30 দিনের বেশি আন্দোলনে বসে রয়েছেন, অবস্থানে বসে রয়েছেন। তাদের মধ্যে হঠাৎ এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা খেলে দিয়ে আপনার কি লাভটা হলো? পঞ্চম কথা, আজ এই ডাক্তাররা এলেন না বলে আপনি বললেন আপনি তাদের ক্ষমা করে দিয়েছেন। আপনাকে অনেক অসম্মান করা হয়েছে, আপনার নামে অনেক অপপ্রচার করা হয়েছে, কুৎসা করা হয়েছে, কিন্তু আপনি এত ভালো মানুষ, আপনি ক্ষমা করে দিয়েছেন। সত্যিই আপনি মহান, আপনি মন ভালো করে দিলেন, আপনি এত দরাজ যে আপনি ক্ষমা করে দিলেন। আপনার শাসক দলের সঙ্গে যুক্ত লোকজন দীর্ঘদিন ধরে হাসপাতালের মধ্যে সিন্ডিকেট চালিয়েছে বলে অভিযোগ, তারা এমনকি মর্গের মৃতদেহটাকে পর্যন্ত ছাড়েনি, সেই নিয়ে পর্যন্ত দুর্নীতি করেছে বলে অভিযোগ। আপনার শাসক দলের সঙ্গে যুক্ত শাসক দলের ঘনিষ্ঠ লোকজন উত্তরবঙ্গ লবি চালিয়ে ডাক্তারদের ওপর দিনের পর দিন অত্যাচার করেছেন বলে অভিযোগ, এবং সেখানে অবশ্যই রোগী পরিষেবাও ব্যাহত হয়েছে এই দুর্নীতির ফলে, সেটাও অভিযোগ উঠে এসেছে। সেখানে আপনি কি করেছেন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী হিসেবে? আপনি তাদেরও ক্ষমা করে দিয়েছেন কি? এইখানে আপনার উল্টো দিকে কারা রয়েছেন, কারা আপনার উল্টো দিকে বসে আপনার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন? চিকিৎসকরা। কেন এসেছেন তারা? তাদের দাবিটা কি? তাদের সতীর্থ মারা গেছেন, অত্যন্ত মর্মান্তিক একটি মৃত্যু, যেখানে একজন কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই সতীর্থের জন্য বিচার চাইছেন এই চিকিৎসকরা। নিজেদের কর্মক্ষেত্রে তারা নিজেরা যাতে সুরক্ষিত থাকতে পারেন সেই দাবি নিয়ে তারা আপনার সামনে আসছেন। সেই মেয়েটি, যে মেয়েটি মারা গেছে, তার বাবা মা চোখের জল ফেলে বলছেন যে এমন একটা জায়গা তৈরি হোক যাতে আর কারুর সঙ্গে এই ঘটনা না ঘটে। সেই মেয়ের হয়ে বিচার চাইতে এসেছেন এই চিকিৎসকরা। তারা আপনার সামনে আজ এসে দাঁড়িয়েছেন, আর তারা আপনার কাছে দোষী হয়ে গেলেন। আপনি বলছেন আপনি তাদের ক্ষমা করে দিয়েছেন। ষষ্ঠ কথা, এইখানে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে যে একখানা দাবি তোলা হয়েছিল, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেইটাকে এই ডাক্তাররা আলোচনায় না এসে ডাক্তারদের এই বৈঠকের সঙ্গে কি সুন্দর মুখ্যমন্ত্রী আজ জুড়ে দিলেন, সেটার কিন্তু তারিফ করতেই হয়। মুখ্যমন্ত্রী বলেছেন যে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি, আমার কি আছে, আমার কোনো চেয়ারের লোভ নেই। কিন্তু আশা করি মানুষ বুঝতে পেরেছেন যে ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। এই যে দাবিটা তোলা হয়েছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটা বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল। বামেরাও কিছু কিছু মিছিল করেছেন, কংগ্রেসও করেছেন, বিজেপিও করেছেন। অবশ্যই বিজেপি প্রধান বিরোধী দল, তাদের ক্ষমতাটা একটু বেশি রয়েছে, কূটনৈতিক বুদ্ধিও রয়েছে। কিন্তু এই দাবিটা অবশ্যই করে যে বিজেপির তরফ থেকে উঠেছিল, ডাক্তারদের তরফ থেকে নয়, সেটা বোঝার ক্ষমতা তো মুখ্যমন্ত্রীরও রয়েছে, শাসক দলেরও রয়েছে। এমনকি ডাক্তাররা প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছেন যে এই নবান্ন অভিযানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এই নবান্ন অভিযানের কোথাও নেই। তাহলে সেখানে আজ এটাকে জুড়ে দেওয়ার কারণটা কি ছিল? এমনিতে যখনই দেখা গেছে আন্দোলন মঞ্চে কেউ গেছেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব গেছেন, তাদেরকে তো
তো সেখানে থাকতে দেওয়া হয়নি। সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন, অধীর রঞ্জন চৌধুরী হতে পারেন, অগ্নিমিত্রা পাল হতে পারেন। অবশ্যই এবার এখানে বলতে হয় যে যখনই রাজনৈতিক দলের কেউ আন্দোলন মঞ্চে চলে যান, সঙ্গে সঙ্গে শাসক দলের পক্ষে সেই রাজনীতি আর আন্দোলনটাকে গুলিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়, যেটা আজ মুখ্যমন্ত্রী করলেন। এবং এখানেই বলতে হয় যে গতকালও বোধহয় শোনা গেছে পামেলা গোস্বামী নামে একজন বিজেপির নেত্রী, তিনি ওই আন্দোলন মঞ্চে গেছিলেন, অবস্থান মঞ্চে গেছিলেন, এবং কুণাল ঘোষ তাকে নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছেন। দেখুন, বিজেপির যে বড় বড় নেতারা রয়েছেন, বহু বছর ধরে যারা রাজনীতি করছেন, তাদের এই রাজনৈতিক বুদ্ধি বা বিবেচনা রয়েছে যে কেন দুমদাম ওই রকম একটা জায়গায় চলে যেতে নেই। কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে কিছু কিছু ওই ছোটখাটো নেতা নেত্রী বা কিছু স্তাবক এমন তৈরি হয়েছেন, তারা সবার থেকে বেশি লম্ফজম্প করেন এবং তারা গিয়ে ওই সমস্ত আন্দোলন মঞ্চগুলোতে হাজির হয়ে যান। এবং তাতে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী কথাটা আজকে বললেন, ওদের কথা এদের ঘাড়ে বসিয়ে দিলেন, সেই পরিস্থিতি তৈরি হয়, লাভের লাভটা কারুর জন্যই হয় না। মানে ভাবুন একবার, একদিকে তৃণমূল বসে রয়েছে, একদিকে বিজেপি বসে রয়েছে, তারা সমানে বলে যাচ্ছে ও আমাকে ওটা কেন বললো, সে আমাকে এটা কেন বললো। দেখুন, ঘোড়া আর গাধা কোনো না কোনো সময় একত্রিত হতে পারে, কিন্তু তার বহিঃপ্রকাশটা সর্বদা খচ্চরেই হয়। এবং আজ মুখ্যমন্ত্রীর এই হঠাৎ পদত্যাগ করব কথাটা বলাটাও কিন্তু বেশ অদ্ভুত, কারণ গত 13 বছরে আমাদের রাজ্যে অনেক রকম ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কোনোদিন কিন্তু মুখ্যমন্ত্রী বলেননি যে আমি পদত্যাগ করতেও রাজি আছি। আজ হঠাৎ তাহলে তিনি এই কথাটা বললেন কেন? এর পেছনে দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে বিজেপির দাবির সঙ্গে ডাক্তারদের দাবি আসলে এক, বিজেপি আর ডাক্তার সমার্থক, এই বিষয়টা মানুষকে বুঝিয়ে দাও, এটা একদম সামনে পরিষ্কার করে রেখে দাও। যদিও এই চিকিৎসকরা একবারও কিন্তু এই দাবি করেননি যে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান। তারই সঙ্গে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আগামী দিনে 17 তারিখ যখন সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই দিনটার জন্য একটা বেশ ডকুমেন্ট তৈরি করা থাকলো যে দেখুন, মুখ্যমন্ত্রী তো 1.5 ঘন্টা অপেক্ষা করেছেন, তিনি পদত্যাগ করব পর্যন্ত বলে দিয়েছেন, তারপরেও এই চিকিৎসকরা কথা বলতে এলেন না। কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতির বেঞ্চকে বলতে পারবেন, ভাবতে পারছেন, আপনারা ভাবতে পারছেন না স্যার, এত কিছুর পরেও এরা কথা বলতে এলো না। এবং এখান থেকেই আসি সপ্তম কথায়, যে সদিচ্ছা। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে আপনাকে দেখানো হলো এবং বলা হলো যে আমাদের তো সদিচ্ছা রয়েছে, শেষ পর্যন্ত সদিচ্ছা রয়েছে, আমরা তো কথাই বলতে চেয়েছিলাম, আমরা তো সমাধানই করতে চেয়েছিলাম, কিন্তু তারপরে গোটা বিষয়টা হলো না। চিকিৎসক, তাদের সদিচ্ছা একেবারেই ছিল না, তাই না? এই চিকিৎসকরা কি দাবি করেছেন? সাধারণ মানুষ যারা প্রথম দিন থেকে তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, এই সাধারণ মানুষ যারা চিকিৎসকরা যখন রাস্তায় অবস্থানে বসেছেন, সাধারণ মানুষ এসে তাদের মুখের সামনে জল ধরেছেন, সেই সাধারণ মানুষকে সাক্ষী রেখে তারা আলোচনা করতে চেয়েছিলেন। সেই সাধারণ মানুষকে ঠকিয়ে ক্লোজ ডোরের মধ্যে একটা আলোচনা করে আমরা বেরিয়ে যাব, কিছু সমঝোতা হয়ে যাবে বা কিছু একটা চাপ দেওয়া হবে, সেটা যাতে না হয়, সবার সামনে পরিষ্কার করে স্বচ্ছভাবে একদম সৎভাবে যাতে গোটা বিষয়টা তুলে ধরা যায়, এইটা তারা দাবি করেছিলেন। এবং এখানে সদিচ্ছার প্রশ্নে আরেকটা কথা মনে রাখবেন, কিন্তু এই আন্দোলনকারী চিকিৎসকরাই কিন্তু স্বাস্থ্য ভবনে গেছেন, নবান্নতে গেছেন, ওইখান থেকে কিন্তু কেউ এই আন্দোলনকারীদের কাছে আসেননি, বা মুখ্যমন্ত্রী নিজে কিন্তু আন্দোলনকারীদের কাছে আসেননি। আন্দোলনকারীরাই কখনো স্বাস্থ্য ভবনে গেছেন, কখনো নবান্নে গেছেন। এমনকি আজ মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু চিকিৎসকরা সেখানেই নবান্নর সামনে বসেছিলেন এবং সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা তখনও বলেছেন যে আমরা এখনো আশা রাখছি, আমরা এখনো বসে আছি, আমরা এখনো অপেক্ষা করছি। এরপরে কি হবে? এরপরে যদি সদিচ্ছা থাকে তাহলে আরেকটা মিটিং হবে, যদি না থাকে এই আন্দোলনকারী চিকিৎসকদের হয়তো আরো কয়েকদিন রাস্তায় বসে থাকতে হবে। এর মাঝখানে বেশ কিছু কুৎসা হবে, বেশ কিছু অপপ্রচারও হবে। যেমন এই মুহূর্তে একটা প্রতিবেদন বলছে যে জাস্টিস ফর আরজি করের উল্টো দিকে জাস্টিস ফর কোন্নগর ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস একদম তৈরি। তাদের সাইবার সেলে যারা রয়েছেন তাদেরকে অলরেডি এই ডিরেকশন দেওয়া হয়ে গেছে, তারা চারিদিকে এই কোন্নগর নিয়ে লেখা শুরু করে দিয়েছেন এবং সেখানে তারা এই ন্যারেটিভ সামনে রাখতে শুরু করে দিয়েছেন যে কোন্নগরে যে ছেলেটি মারা গেলেন তার জন্য কেন বিচারের দাবি উঠবে না, সেই ছেলেটি গরিব পরিবারের এলিট জায়গা থেকে আসছে না, এলিট ফ্যামিলি থেকে আসছে না, সেই কারণেই কি তাকে নিয়ে কথা বলা হবে না? তার মা গরিব বলে কি তাকে নিয়ে কথা বলা হবে না? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলেছেন জাস্টিস ফর আরজি কর বললে জাস্টিস ফর কোন্নগর কেন বলা হবে না। কিন্তু এইখানে যে বিষয়গুলো আপনার সামনে রাখা হবে না সেগুলো হচ্ছে যে এই যে ছেলেটি, তার যে যখন এই দুর্ঘটনা ঘটে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে বলা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, তাহলে তাকে আরজি করে কেন নিয়ে আসা হলো? যে কথাটা বলা হবে না সেটা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে বিনা চিকিৎসায় এই ছেলেটি মারা যাননি, তার চিকিৎসা হয়েছে, তার মানে তাদের হাতেও কিছু কাগজপত্র তথ্য রয়েছে, সেই কথাগুলো আপনাদের সামনে রাখা হবে না।
যেমন আপনাদের সামনে এই কথাটাও রাখা হবে না যে এই যে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু এই গোটা আমাদের রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা তার খুব ছোট একটা অংশ, তারা কর্মবিরতি পালন করছেন। সিনিয়র চিকিৎসক, নার্স বা অন্যান্য যে চিকিৎসা কর্মীরা রয়েছেন তারা কিন্তু নিজেদের কাজটা চালাচ্ছেন এবং তারা পরিষেবাগুলো কিন্তু দিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আপনার সামনে আরো যে কথাটা রেখে দেওয়া হবে না সেটা হচ্ছে এই যে এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতালের কথা এতদিন ধরে বলা হয়েছে, সেখানেই বা তাহলে কি চিকিৎসা হচ্ছে? এটা তো অবশ্যই আপনাদের সামনে রাখা হবে না যে স্বাস্থ্য ভবনের সামনে যেখানে এই চিকিৎসকরা আন্দোলন করছেন, অবস্থান করছেন, সেখানেই একজন মহিলা পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চিকিৎসা করার জন্য ওই আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে থেকেই কয়েকজন ছুটে যান, তার প্রাণ বাঁচান এবং পুলিশের তরফ থেকে এই চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে বলা হয় আপনারা ছিলেন বলে ওর প্রাণটা বাঁচানো গেল। এটাও আপনার সামনে অবশ্যই রাখা হবে না যে আজও কিন্তু আমাদের রাজ্যে একজন মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলা হয়েছে বেশি কথা বললে, বেশি বাড়াবাড়ি করলে আরজিকর করে দেব। কিন্তু এই কথাগুলোও আপনার সামনে রাখা হবে না। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে এই জুনিয়র চিকিৎসকদের মধ্যে কয়েকজন আছে যাদের চেয়ারের লোভ রয়েছে, এদের টাকার লোভ রয়েছে, চেয়ারের লোভ রয়েছে, এরা রাজনীতি করতে এসেছে, এরা আসলে বিচার চায় না, এরা সব লোভী, বাজে, নোংরা। কিন্তু আপনি দেখুন শাসক দলের সেই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সন্দীপ ঘোষ পর্যন্ত যা সমস্ত তাদের টাকা পয়সা, বাংলো, বাড়ি, সমস্ত কিছু সম্পত্তির হিসেব নিকেশ ফোঁড়া ফাটার মতো করে বেরিয়ে আসছে, সেগুলো দেখে কিন্তু একদমই বলা যাবে না যে এদের কোনোদিন কোনো লোভ টোভ ছিল। লোভ কার, বাজে কারা? একমাত্র এই চিকিৎসকরা, এই যারা আন্দোলন করছেন, অবস্থান করছেন তারাই। দেখুন এই কথাগুলো আপনাকে মেনে নিতে হবে, তার কারণ নেতা নেত্রীরা যা বলেন সেগুলো সব সত্যি কথা, আর চিকিৎসক বা সাধারণ মানুষ বললে সেগুলো মিথ্যে কথা। ক্ষমতায় যারা থাকেন তাদের অনেক কিছু সম্বল থাকে, কিন্তু যারা ক্ষমতাকে প্রশ্ন করেন সত্যিই তাদের কাছে সৎ সাহস ছাড়া আর কিচ্ছু থাকে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।